প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ যারা 2026 সালের এইচএসসি পরীক্ষায় রসায়ন দ্বিতীয় পত্রে অংশগ্রহণ করেছে তাদের এমসিকিউ সমাধান আমি করে দিচ্ছি 2026 সালের সিলেবাস অনুসারে। দেখো, এখানে প্রথম প্রশ্ন দিয়েছে খ সেটে, ড্রাই সেলের তড়িৎচালক বল কত? ড্রাই সেলের তড়িৎচালক বল এটা হচ্ছে একটা মুখস্থবিদ্যা। এর মান হলো 1.50 ভোল্ট, 1.50 ভোল্ট। তা দেখো, এখানে সেই মান হিসাবে এখানে গ উত্তর হবে। আচ্ছা, কোন পদ্ধতিতে চামড়াকে ব্যাকটেরিয়া মুক্তকরণ করা হয়? তা দেখো, আমাদের যখন মনে করো যে কোরবানি ঈদ হয়, তা যখন আমাদের কোরবানি ঈদ হওয়ার পরে এখানে পশুর শরীর থেকে চামড়া কী করা হয়? ছাড়ানো হয়। তারপরে দেখবা যে যারা চামড়ার ব্যবসা করে তারা কি করে, প্রথমে চামড়ার গায়ে যদি কোনো ছাটি মাংস বা চর্বি থাকে ওটাকে পরিষ্কার করে কি করে, মুঠো মুঠো কিন্তু এখানে লবণ দেয়। তাহলে এই যে লবণটা দেওয়া হলো কিউরিং পদ্ধতি। লবণটা দেওয়া কি কিউরিং পদ্ধতি। তাহলে কোন পদ্ধতিতে চামড়াকে ব্যাকটেরিয়া মুক্ত করা হয়? তাহলে বলবো আমরা কিউরিং পদ্ধতি। এরপরে আসো যে 3 এবং 4 নম্বর আরএমজিএক্স কার সংকেত? গ্রিগনাট রিয়েজেন্ট। আমি বিগত একটা ক্লাসে তোমাদের গ্রিগনাট রিয়েজেন্ট সম্পর্কে আলোচনা করেছি। যদি তোমরা এই ক্লাসটা দেখে থাকো, আজকে তোমাদের পরীক্ষাটা কিন্তু অনেক ভালো হওয়ার কথা। তা দেখো, গ্রিগনাট রিয়েজেন্টের সাথে এ বিক্রিয়া করছে, এ বিক্রিয়া করে আদ্র বিশ্লেষণ অম্লীয় প্রোটন, মানে এখানে অম্লীয় মাধ্যমে এখানে বি যৌগ তৈরি হয়েছে। লুকাস বিকারকের সাথে দ্রুত বিক্রিয়া করে। তা আমাদের কথা হলো লুকাস বিকারকের সাথে 1 ডিগ্রি। লুকাস বিকারক জিনিসটা কি? লুকাস বিকারক হলো, দেখো, লুকাস বিকারক ছিল অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় HCl এর মিশ্রণ। এই লুকাস বিকারকের সাথে আমার 3 ডিগ্রি অ্যালকোহল খুব দ্রুত বিক্রিয়া দেবে। সঙ্গে সঙ্গে 2 ডিগ্রি অ্যালকোহল কি করবে? 5 থেকে 10 মিনিট পরে দিবে। আর 1 ডিগ্রি অ্যালকোহল খুবই ধীরে এবং অনেকক্ষণ পরে সাদা তৈলাক্ত স্তর সৃষ্টি করে। তাহলে দেখো, এখানে প্রশ্ন বলেছে লুকাস বিকারকের সাথে দ্রুত বিক্রিয়া দেয়, তাহলে অবশ্যই বি হচ্ছে কি 3 ডিগ্রি অ্যালকোহল। তো 3 ডিগ্রি অ্যালকোহল, এখানে 3 ডিগ্রি অ্যালকোহল গ্রিগনাট বিকারক থেকে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয় কিভাবে? আমরা যদি গ্রিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করি তাহলে কি দিতে হয়? মিথানল। 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলে ইথানল। এবং 3 ডিগ্রি অ্যালকোহল যদি আমাকে প্রস্তুত করতে হয় তাহলে একটা কিটোন দিতে হবে, একটা কিটোন। তা দেখো তো, এর ভিতরে কিটোন কোনটা আছে? পেন্টানল, 2 মিথাইল বিউটানল, 3 মিথাইল বিউটানল। তাহলে অবশ্যই নন, অর্থাৎ কিটোন এখানে একমাত্র আছে গ, পেন্টানল। এরপরে বি যৌগটি পানিতে দ্রবণীয়। বি যৌগটি কি? এখানে কিন্তু বি যৌগটি হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, পানিতে দ্রবণীয়। হ্যাঁ, অবশ্যই পানিতে দ্রবণীয়। কেন বলো তো? এখানে অ্যালকোহলের এই দেখো OH মূলক আছে, এখানে অক্সিজেনের তড়িৎনাটকতা 3.5, হাইড্রোজেনের তড়িৎনাটকতা 2.1, পার্থক্য 1.4। তো দেখো, এখানে ডাইপোল সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হচ্ছে। তাহলে এই জায়গায় আরেকটা অ্যালকোহলের অণু যখন পরস্পরের কাছে আসবে তখন আমাদের কি হবে? এখানে দেখো, এখানে হবে এখানে দেখো, এই যে একটি আংশিক ধনাত্মক প্রান্ত আর একটি আংশিক ঋণাত্মক প্রান্তের ভিতরে দুর্বল বন্ধন, হাইড্রোজেন বন্ধন হবে। হাইড্রোজেন বন্ধন হওয়ার কারণে কিন্তু অ্যালকোহল পানিতে দ্রবণীয় হচ্ছে। দ্বিতীয় কথা হলো, এখানে দেখো অ্যালকোহল অম্লধর্মী। এটা একদম মিথ্যা কথা। অ্যালকোহল কখনো অম্লধর্মী নয়। অ্যালকোহলকে জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। হ্যাঁ, অবশ্যই তীব্র জারক দ্বারা যদি তাকে জারিত করা হয় তাহলে অ্যাসিড তৈরি হবে।
অ্যালকোহলকে জারণ করলে প্রথম কি হয়, অ্যালডিহাইড অথবা কিটোন, এবং তাকে যদি জারিত করা হয় তাহলে অ্যাসিড তৈরি হয়। কিন্তু অ্যালকোহলকে যদি আমি তীব্র জারক দ্বারা যদি জারিত করি তাহলে একবারে এক স্টেপে আমার কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এখানে প্রথম 1 এবং 3 নম্বর সত্য কথা, তার মানে আমার আনসার হবে খ। এরপরে কোনটি মন তৈরিতে কুকিং লেখার, মন, দেখো মন কোথায়, এটা কাগজ শিল্পে কিন্তু ক্রাফট পদ্ধতি, এখানে যে মন যে তৈরি করতে কুকিং লেখার, অর্থাৎ এখানে কাঠের মেন উপাদান সেলুলোজ, এর সাথে অন্যান্য উপাদান হেমিসেলুলোজ, লিগনিন, এগুলোকে অপসারণ করার জন্য আমার কুকিং লিকার যোগ করা হয়। এক্ষেত্রে কুকিং লিকার হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম সালফাইড এবং সোডিয়াম হাইড্রক্সাইড। এরপর আসো বিস্ফোরক তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, গ্লিসারিন, টলোইন। তো দেখো এখানে গ্লিসারিন, তাহলে গ্লিসারিন ট্রাইগ্লিসারাইড, এখানে কিন্তু তোমার অ্যাটমিক বোমা তৈরিতে কিন্তু এখানে রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করে। টলোইন টিএনটি তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়। ফেনল পিট্রিক অ্যাসিড তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে 1, 2, 3 এখানে দিতে পারবো। নিম্নের কোনটি বিজারণ তড়িৎদ্রারকে নির্দেশ, বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ করবে। তো দেখো তো এখানে কপার কি ইলেকট্রন ত্যাগ করেছে, এই যে সোডিয়াম, এই জিঙ্ক 2 পজিটিভ কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে, একদম আর কোনো দরকার নেই। ওটা হয়ে গেল সিমেন্ট শিল্পে প্রধান কাঁচামাল কোন যৌগের ধাতু বিদ্যমান থাকে, অবশ্যই ক্যালসিয়াম। কারণ কি, সিমেন্ট তৈরির মেইন উপাদান কি, ক্যালকারিয়াস ম্যাটেরিয়ালস এবং আর্জিলেসিয়াস ম্যাটেরিয়ালস। তাই এখানে ক্যালকারিয়াস ম্যাটেরিয়ালসের মেইন উপাদান হলো ক্যালসিয়ামযুক্ত যৌগ, তাহলে এটা উত্তর। এরপরে আসো লেড অ্যাসিড ব্যাটারিতে, স্টোরেজ ব্যাটারিতে, লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি, এখানে সালফিক অ্যাসিডের ঘনত্ব কত, তাহলে এই ক্ষেত্রে সালফিক অ্যাসিডের ঘনত্ব রেঞ্জ হলো 1.25 থেকে 1.30 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এই রেঞ্জে দেখো আছে একমাত্র উত্তর এটা। তারপরে কোন লবণের উপস্থিতিতে পানির অস্থায়ী ক্ষারতা সৃষ্টি হয়, পানির ক্ষারতার জন্য মেইনলি দায়ী ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের লবণ। তো অস্থায়ী ক্ষারতার জন্য দায়ী সাধারণত বাইকার্বনেট লবণ। তাহলে এখানে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট লবণ কোনটা আছে, এই একটা, এই যেটা, আর নাই। এরপরে আসো 11 দাগ এবং 12 দাগের জন্য কিউ ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে হয়েছে। তাহলে এখানে এক্স যৌগ, ওজোনাইড যৌগ রয়েছে, জিঙ্কের উপস্থিতি আদ্র বিশ্লেষণ করা হলো, 2 কার্বন বিশিষ্ট এবং 1 কার্বন বিশিষ্ট। এগুলো কি, এগুলো কিন্তু হচ্ছে তোমার কার্বনিল বা কার্বনের যৌগ। তো দেখো এখানে কি হয়েছিল, 2 আর 1 3 কার্বন বিশিষ্ট, তাহলে অ্যালকিন, এখানে দেখো আমার 3 কার্বন বিশিষ্ট যদি অ্যালকিন হয়, তাহলে একে যদি আমি ওজনীকরণ করি তাহলে কি করব, এখানে CH2 CH3, এখানে আমি ওজনীকরণ করলাম। তারপরে আমরা এই যে ওজোনাইড যৌগ তৈরি হলো। তারপরে দেখো আমরা যদি ভাঙি, এটা এবং উপরটি, এই জিঙ্কের উপস্থিতিতে যদি আমি আদ্র বিশ্লেষণ করি তাহলে আমার পাবো মিথানেল এবং ইথানেল। 1 কার্বন বিশিষ্ট কি মিথানল এবং 2 কার্বন বিশিষ্ট ইথানল পাবো। তাহলে অবশ্যই এই যে কিউ যৌগটি কি, কিউ যৌগটি এখানে কি হয়েছে দেখো তো, এই যে কিউ যৌগটি কি, প্রোপিন 1, অর্থাৎ এইটা। এবং এখানে বলেছে উদ্দীপকের যৌগগুলোর মধ্যে ওয়াই যৌগ এখানে কি 2 কার্বন বিশিষ্ট, অর্থাৎ ইথানল আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। আচ্ছা, আয়োডোফর্ম বিক্রিয়া কারা দেবে বলো তো, যে সকল কার্বনিল বা কার্বনের যৌগে CH3CO মূলক থাকবে, অথবা যে সকল অ্যালকোহলকে জারিত করলে CH3CO মূলক থাকবে, তারা হচ্ছে
আইডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। তো দেখো এখানে আমি যদি ইথানল ভাঙি CHO, এটা না, এবং ইথানলকে যদি আমি ভাঙি তাহলে কি হয়, দেখো এটা কিন্তু একটা কার্বনাইল মৌল, তাহলে এটা হ্যালোফর্ম বা অর্থাৎ আইডোফর্ম বিক্রিয়া দিচ্ছে। অপরদিকে জেড হচ্ছে ক্যানিজার বিক্রিয়া দেয়। জেড যৌগটা কি এখানে এক কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগ। তাহলে ক্যানিজারো বিক্রিয়ার শর্ত কি, এক কার্বন বিশিষ্ট, দেখো মিথানল। ক্যানিজারো বিক্রিয়ার শর্ত হলো আলফা কার্বনে আলফা হাইড্রোজেন থাকবে না এমন দুই অণু অ্যালডিহাইড। তা দেখো এখানে মেইন কার্যকরী মূলক হলো অ্যালডিহাইড মূলক, এখানে আলফা কার্বনই নাই, তাহলে আলফা হাইড্রোজেন থাকবে কি করে, অবশ্যই তাহলে এটা কি ক্যানিজারো বিক্রিয়া দিবে। তাহলে এটা সত্য কথা। ওয়াই ও জেড কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এটা একদম মিথ্যা কথা। কারণ কি, এখানে ওয়াই ও জেড কি কার্বনিল বা কার্বনাইল যৌগ, একটা হলো মিথানল, আরেকটা হলো ইথানল। তাহলে এই কার্বনের এখানে তড়িৎক্রান্তকতা কত 2.5, অক্সিজেনের কত 3.5, এখানে পার্থক্য 1। তাহলে এটা 0.5 থেকে কি 1.4 এর ভিতরে আছে না, আছে। তাহলে এটা তখন আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক হবে, আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক হবে। তাহলে যদি এখানে অ্যাটাক করে তাহলে কি হবে, এই যে নিউক্লিয়াসকে কি অ্যাটাক করবে, অবশ্যই এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করবে। তা অ্যাটাক করে এখানে কি যৌগ তৈরি করবে, এই পাই বন্ধন তখন ভেঙে যে যুক্ত হবে, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া নয়, এটা হচ্ছে যৌথ বিক্রিয়া দেবে। তাহলে এই 3 নম্বরটা মিথ্যা কথা। তাহলে 1 এবং 2 সত্য কথা, অর্থাৎ ক উত্তর। এসটিপিতে কোন গ্যাসে আরএমএস বেগ সর্বাধিক। তা আরএমএস বেগের ক্ষেত্রে দেখো আমরা কি জানি, CRMS সমান √3RT/m। তা দেখো এই দুটা কিন্তু আর এবং এই টি, এই দুটো কিন্তু কনস্ট্যান্ট, তাই না। এসটিপিতে তাহলে সকল গ্যাসের জন্য ওটা হবে মোলার গ্যাস ধ্রুবক, আর সকলের জন্য হবে 3 তো সকল গ্যাসের জন্য আছে। তাহলে CRMS পরিবর্তন হচ্ছে শুধুমাত্র কি, দেখো তো শুধুমাত্র কিন্তু পরিবর্তন হচ্ছে আমার m, অর্থাৎ আণবিক ভর যার বেশি হবে তখন তার CRMS বেগ অর্থাৎ RMS বেগ কম হবে, আর আণবিক ভর যার কম হবে তার CRMS বেগ অর্থাৎ RMS বেগ কী হবে, বেশি হবে। তো এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত 44, কার্বন 12 আর অক্সিজেন 32, 44, সালফার 32, অক্সিজেনের 32, তাহলে কত হলো 64, আর অ্যামোনিয়া নাইট্রোজেনের 14 আর এই হাইড্রোজেনের 3, 17, আর এখানে নাইট্রোজেন হলো 28, তাহলে অবশ্যই এটা। তাহলে আমরা আণবিক ভর এখানে কম পাইলাম অ্যামোনিয়ার ক্ষেত্রে। এরপরে আসো 1.06% W/V সোডিয়াম কার্বনেট দ্রবণটি একটি ডেসিমোলার 10.6 মিলিগ্রাম পার মিলিলিটার দ্রবণ 1.06 × 10⁴ ppm দ্রবণ। তা দেখো এখানে আমার পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে যদি আমি অঙ্ক করি তাহলে আমি কি করব, S = X% গুণ 10 ঘনমাত্রা বের করছি ভাগে m, তাহলে এখানে দেওয়া আছে 1.06 X% মান 10/m, মানে সোডিয়াম কার্বনেটের আণবিক কত 106। তাহলে এটা যদি বের করি দেখো 10.6/106, তাহলে এখানে এই পয়েন্টটা উঠাই দিলাম, তাহলে নিচে আসলো 10, এটা তখন কেটে গেল, তো 1/10, তার মানে কি 0.1 মোলার। এটা কি যে সকল দ্রবণের ঘনমাত্রা 0.1 সেটা আছে কি ডেসিমোলার দ্রবণ। তাহলে ওটা প্রথমটা সত্য কথা। তারপরে দেখো এখানে 10.6 মিলিগ্রাম পার মিলিলিটার। এখন আমরা ppm এর সংজ্ঞা থেকে আমরা জানি, দেখো যে ppm সমান আমরা কি লিখতে পারি মিলিগ্রাম পার লিটার। তো এখানে আমাদের ppm নির্ণয়ের জন্য আমাদের আরেকটা সূত্র আছে, ppm সমান sm গুণ 10⁻³ তাহলে এখানে s এর মান কত 0.1, ওই যে ঘনমাত্রা, আর আণবিক ভর কত 106 গুণ 10⁻³
তাহলে এই জায়গায় দেখো আমার কি হচ্ছে, এখানে হবে 10.6 গুণ 10⁻³ এটা হলো। এখন এখানে দেখো এই যে অপশানে মিলিগ্রাম পার মিলিলিটার, এই পিপিএম মানে কি, এখানে মিলিগ্রাম পার লিটার, তাহলে এইটা আমরা কি লিখতে পারবো, মিলিগ্রাম পার লিটার। তাহলে যদি মিলিগ্রাম পার মিলিলিটার করতে হয় তাহলে কি করতে হবে, 10.6 গুণ 10⁻³ মিলিগ্রাম, আর লিটারকে যদি মিলিলিটার করতে হয় তাহলে কি 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। তাহলে এই দেখো 1000 কেটে গেল, অর্থাৎ 10.6 মিলিগ্রাম পার মিলিলিটার, এটা সত্য কথা। আর এখানে 1.06 গুণ 10⁻⁴ পিপিএম, তা আমরা পিপিএম এর এখানে আমরা একটা বিষয়, পিপিএম এর পার্সেন্টেজ থাকলে পিপিএম এর আমাদের সূত্র আছে পিপিএম সমান সমান x% গুণ 10⁻⁴। তাহলে এখানে x% কত আছে 1.06, তাহলে 1.06 গুণ 10⁻⁴, অর্থাৎ সব কটাই কিন্তু সত্য কথা হচ্ছে। তাহলে 1 2 3 সব কটাই সত্য কথা, অর্থাৎ তিনটাই উত্তর হবে। এখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং HCl এর টাইট্রেশনে কোন নির্দেশ উপযুক্ত? তো দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে কিন্তু একটা মৃদু ক্ষারক, আর HCl আছে তীব্র অ্যাসিড। তাহলে আমরা জানি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যে কোনো নির্দেশক, তীব্র অ্যাসিড অ্যান্ড মৃদু ক্ষার, এর জন্য মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, এবং মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের জন্য ফেনফথ্যালিন। তাহলে আমাদের মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ভিতরে দেখো অপশন গতে মিথাইল অরেঞ্জ দেওয়া আছে, ঠিক আছে। কোনটি আকারে ছোট? দেখো এখানে আমরা অনেকে এই বিষয়টা কিন্তু ভুল করব। ন্যানো পার্টিকেল, ন্যানো পার্টিকেল মানে যে পার্টিকেলের সাইজ 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত, সেগুলো আছে ন্যানো পার্টিকেল। এদিকে আমাদের পরমাণুর ব্যাসার্ধ, পরমাণু আকার যে ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ 10⁻10 মিটার পরমাণু আকার। তাহলে একে যদি আমি ন্যানোমিটার করি তাহলে কী হবে দেখো তো, 10⁻10 গুণ 1 মিটার সমান 10⁻9 ন্যানোমিটার, তাহলে কত হয় 10⁻1 ন্যানোমিটার, অর্থাৎ 1/10 ন্যানোমিটার, অর্থাৎ 0.1 ন্যানোমিটার। তো বলো তো 1 ন্যানোমিটার ছোটো না 0.1 ন্যানোমিটার ছোটো? অবশ্যই 0.1 ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটারের অর্থাৎ পার্টিকেল সাইজ কিন্তু এটা, আর এইটা কিন্তু পরমাণুর আকার, তাহলে আমরা অবশ্যই এখানে পরমাণুটাই ছোটো হিসেবে গণ্য করব। আলোক কোন যৌগটি? দেখো আলোক সক্রিয়, আলোক সক্রিয় যৌগ হতে হলে কী করতে হবে, অবশ্যই তার কী থাকতে হবে, কাইরাল কার্বন। তা দেখো এই জায়গায় এখানে কিন্তু কাইরাল কার্বন নেই, এর ভিতরে অপশানে দেখো গতে দেখো কাইরাল কার্বন। কাইরাল কার্বন কি, যে চারটা কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন মূলক থাকবে। তা দেখো এখানে CH3 CnH2 হাইড্রোজেন, এবং এখানে দেখো এ হাতে অ্যামিন মূলক, মিথাইল মূলক, হাইড্রোজেন এবং অ্যাসিড মূলক, চারটাতে চারটা ভিন্ন মূলক, অর্থাৎ এইটাই কিন্তু কাইরাল কার্বন আছে, অর্থাৎ আলোক সক্রিয় হবে। এরপর আসো নিম্ন কোনটি কার্বন শিকল হ্রাস পায়? কার্বন শিকল হ্রাস পায় দুটো বিক্রিয়া। কী কী বিক্রিয়া? ডিকার্বক্সিলেশন রিয়াকশন এবং হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। তো এখানে হফম্যান ক্ষুদ্রকরণ বিক্রিয়া আছে, অপশন দিয়ে দিলাম। এরপরে আসো কপার সালফেটের দ্রবণের মধ্যে 5 সেকেন্ড 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিচালনা করলে ক্যাথোডে কী পরিমাণ ধাতু জমা হবে? তাহলে তড়িৎ বিশ্লেষণের যে সংজ্ঞা থেকে মানে সূত্র থেকে আমরা জানি W = MIT/XF। এখানে দেখো এম কি, কপার ধাতু কিন্তু জমে, কপারের পারমাণবিক ভর কত 63.5, আই কত এখানে 5 অ্যাম্পিয়ার, টি হলো 5 সেকেন্ড, এবং কপারের জারণ সংখ্যা কত, স্থায়ী জারণ সংখ্যা 2, আর 1 ফ্যারাডের সমান 96,500 কুলম্ব। তাহলে এবার আমরা হিসাব করি, দেখো যদি আমরা হিসাব করি তাহলে
63.5 গুণ 5 গুণ 5 ভাগ 2 ভাগ 96,500। তো দেখো এখানে উত্তর হচ্ছে আমার 0.0082225। তো এখানে দেখো তো অপশনে কোনটা আছে, 0.00822। তার মানে এই গ উত্তর হবে, আমরা এখানে গ উত্তর দেব। এরপরে একটি গ্যাসের ব্যাপন হার কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের 4.691 গুণ হলে উক্ত গ্যাসের আণবিক ভর কত। তাহলে ব্যাপন হারের সাথে আণবিক ভরের যে একটা রিলেশন, সেই রিলেশনটা আগে আমরা লিখি। মনে করো সেই গ্যাসের ব্যাপন হার R1 এবং এটা মনে করো যে কার্বন ডাইঅক্সাইড ব্যাপন হার। তো ব্যাপন হার কি আণবিক ভরের সাথে কি বর্গমূলের ব্যস্ত অনুপাতিক। তাহলে সেই ক্ষেত্রে সূত্র হবে m কার্বন ডাইঅক্সাইড ভাগ m1। তাহলে এই যে ব্যাপন হারের হারটা কত, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের 4.691। তাহলে এইটা এসে R1 এর মান হচ্ছে, R1 এর মান কি হবে 4.691 কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার, কার্বন ডাইঅক্সাইডের ব্যবহারের এত গুণ। তাহলে আমি এটা বসাই দিই, তাহলে 4.691 আর কার্বন ডাইঅক্সাইড ভাগ আর কার্বন ডাইঅক্সাইড রুট ওভার কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত 44 ভাগ m1। তাহলে এটা কেটে গেলে দেখো 4.6961 না 4.691 সরি 4.691 সমান 44 ভাগ m1 রুট করো। তাহলে এখানে বর্গ করলে দেখো 4.691 এর বর্গ করি আমরা, তাহলে হচ্ছে 22.00 এত। তাহলে এইটা হবে 22.0055 সমান বর্গ করে দিলাম কিন্তু 44 ভাগ m1। তাহলে m1 যদি এই সাইডে আসে তাহলে কি হবে 44 ভাগ 22.0055, অর্থাৎ এই ক্ষেত্রে হবে 2 হবে না, 2 এর একটু সামথিং হালকা একটু বেশি হতে পারে বা কম হতে পারে। 2 মানে এটা উক্ত গ্যাসের আণবিক ভর হবে 2। এখানে দেখো 250 মিলিলিটার 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের হাইড্রোজেনের পরিমাণ কতটি। তাহলে মোল সংখ্যা আমার এখানে প্রথমে আমাদের কি বের করতে হবে, মোল সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা মোল সংখ্যা বের করার সূত্র, এই ক্ষেত্রে আমরা কি লিখব, n = sp, n = sp। তাহলে এই জায়গায় দেখো এখানে s এর মান ঘনমাত্রা 0.5 আর v হচ্ছে লিটার, কিন্তু এখানে 250 মিলিলিটার মানে কত 0.25 লিটার। তাহলে এটা গুণ করলে কত হয় দেখো তো, 0.5 গুণ 0.25, তার মানে হচ্ছে 0.125 এত মোল। এখন এখানে একটা কথা হলো, দেখো যে সালফিউরিক অ্যাসিড যখন তোমার ভেঙে যাবে তখন প্রোটন কয়টা বের হয় দেখো তো, সালফিউরিক অ্যাসিড এখানে ভেঙে গেলে 2টা প্রোটন বের হয় কিন্তু, তাই না। তাহলে এই যে এর সাথে কিন্তু আমার মোল সংখ্যা বের করতে গেলে 2 দিয়ে গুণ দিয়ে দেবো, 2টো প্রোটন যেহেতু বেরোচ্ছে তাহলে গুণ 2, তার মানে 0.25 মোল। তাহলে 1 মোলে কতটি আয়ন থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে আমরা এত মোলে কতটি থাকবে, তাহলে 0.25 গুণ এই যে অ্যাভোগাড্রোর সংখ্যার সাথে গুণ করে দেবো। তাহলে আমার কি হবে 0.25 গুণ 6.022 গুণ 10⁻23। তাহলে 0.25 এর সাথে আমরা
6.022 গুণ করলে দেখো এখানে আসছে 1.5055 এরকম দেখো আনসার কোথাও আছে কিনা। এই তো 1 আসছে 5055, তার মানে 1.5, এটা আমার আনসার হবে তাহলে খ দেয়। এরপরে আসো তড়িৎ বিশ্লেষ্য প্রবাহী। এখন সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু কঠিন বলেছে, তাহলে কঠিন হলে তো ওটা ভাঙবে না, আয়ন হবে না, তাহলে ওটা হবে না। ইথাইল অ্যালকোহল, এটা তো ধনাত্মক ঋণাত্মক চার্জ এমনি পোলারিটি হবে, কিন্তু আয়ন আকারে কিন্তু একদম ভেঙে যাবে না। কার্বন টেট্রাক্লোরাইড তো হবেই না। তাহলে সালফিউরিক অ্যাসিড, এখানে দেখো যে ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে যদি আমরা ভাঙি, তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড এটা ভেঙে গেলে কী হবে, এই দেখো সালফেট আয়ন আছে, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক চার্জ তৈরি আছে। তার মানে এখানে কিন্তু তড়িৎ বিশ্লেষণ এখানে ঘটার সম্ভাবনা আছে। তার মানে আমরা এখানে চোখ বুঝে সালফিউরিক অ্যাসিড দিতে পারবো। এরপরে আসো এখানে নিয়ন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, প্রত্যেকের তাপমাত্রা দেওয়া আছে 35 ডিগ্রি করে। উদ্দীপকের গতিশক্তির সঠিক ক্রমাঙ্কটা, তো গতিশক্তির যে আমরা সূত্র জানি, সেখানে আমরা কি জানি, কে সমান 3/2 nRT। তাহলে এই জায়গায় দেখো 3/2 n সমান W/m/RT। তো এই জায়গায় দেখো এই যে মোল সংখ্যা এইগুলো কিন্তু সকলের ক্ষেত্রে, কারণ কি দেখো তাপমাত্রা সকলে 35, তাহলে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মেন কথা হলো আমার এতটুকু W/m যার বেশি হবে তার গতিশক্তি বেশি হবে। তাহলে এখানে নিয়নের ক্ষেত্রে দেখো তো ভর কত আছে 14, আর নিয়নে আণবিক ভর 20, তাহলে 14/20, তাহলে কত হলো দেখো তো 14/20, তাহলে 0.7 নিয়নের ক্ষেত্রে। এবার অক্সিজেনের ক্ষেত্রে কি হলো 12 গ্রাম দেওয়া আছে, তাই না? তাহলে এখানে আণবিক ভর কত 32, তাহলে 12/32, তাহলে হচ্ছে 0.375। এরপরে আসছে কার্বন ডাইঅক্সাইড কত 16 আণবিক ভর 44, তাহলে 16/44, তার মানে হচ্ছে 0.363। তো দেখো তো এখানে মোল সংখ্যা কোনটা বেশি আছে, অবশ্যই নিয়নেরটা বেশি আছে। তাহলে আমরা এখানে অবশ্যই গতিশক্তি প্রথম সবচেয়ে বেশি আছে কার, সবচেয়ে বেশি আছে নিয়ন, তারপরে হয়েছে কার অক্সিজেন, তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে নিয়ন, অক্সিজেন অ্যান্ড তারপরে কি হয়েছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে আমরা এটা দেব। উদ্দীপকে কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা নির্ণয় করো। উদ্দীপকে কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা নির্ণয় করব। এখন দেখো 16 গ্রামে কতটি অণু থাকবে, এখানে দেখো আমাদের 44 গ্রাম, 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান কি 44 গ্রাম। 44 গ্রামে কতটি অণু পরমাণু বা আয়ন থাকবে, এই যে 44 গ্রামে থাকবে 6.022 গুণ 10⁻23টা, 1 গ্রামে থাকবে 6.022 গুণ 10⁻23/44, আর এখানে দেওয়া আছে কত গ্রাম 16 গ্রাম, তাহলে 16 গ্রামে থাকবে 6.022 গুণ 10⁻23 গুণ 16/44, তাহলে আমরা এখানে করে ফেলাই 6.022 গুণ 16/44, তাহলে দেখো এখানে হচ্ছে 2.1898 গুণ 10⁻23, এরকম দেখো তো কোনো জায়গায় আনসার আছে কিনা। হ্যাঁ 2.1898 আমাদের হয়েছে 2.1898 গুণ 10⁻23, তার মানে এখানে আছে 2.19 গুণ 10⁻23 এটা। এরপরে দেখো কোনটা জারক বিজারক উভয় রূপে কাজ করে। দেখো এখানে কপার 2 পজিটিভ আছে, হ্যাঁ, এটা যখন এর হাইয়েস্ট জারণ সংখ্যা কিন্তু সে দেখাইছে কিউফরিক আয়ন। এইবার আয়রনের ক্ষেত্রে সে যেহেতু সর্বোচ্চ দেখিয়ে ফেলছে, তার ইলেকট্রন কিন্তু তার পক্ষে ত্যাগ করা সম্ভব নয়, সুতরাং সে যদি করে ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে ইলেকট্রন গ্রহণ করলে কী হবে জারক হবে।
তাহলে কিউপ্রিক আয়ন শুধুমাত্র জারক হিসেবে কিন্তু কাজ করবে, জারকে কী করবে, বিজারণ ঘটবে। এবার দেখো এখানে ফেরাস আয়ন, তাহলে আয়রনের সর্বোচ্চ জারণ সংখ্যা কত, ফেরিক হবে। তাহলে এখানে আয়রন কী করতে পারবে, একটা ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু ফেরিক হতে পারবে। আবার এই আয়রন 2 পজিটিভ দুটো ইলেকট্রন গ্রহণ করে কিন্তু সে আবার আয়রন স্বাভাবিক হতে পারে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ ত্যাগ দুইটাই কিন্তু হচ্ছে, এই জন্য এটা উত্তর হবে কিন্তু এটা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের 2026 সালের রসায়ন দ্বিতীয় পত্রে এমসিকিউ তোমাদের সমাধান করে দিলাম। আশা করা যায় তোমরা উপকৃত হবে। তোমাদের কয়টি এমসিকিউ হয়েছে তোমরা দেখে নাও। তোমরা এভাবে যদি গুছিয়ে যদি প্রত্যেকটা বিষয়ে বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করো, আশা করা যায় তোমরা সফল হবে। আর এরকম মজার মজার এবং খুব শিক্ষণীয় বিষয় যদি কোনো ভিডিও তোমরা পেতে চাও, তোমরা অবশ্যই কমেন্টস করবে। এছাড়াও তোমরা যদি আমাদের কাছে কোনো নতুন ক্লাস চাও, যে বিষয়ে তোমাদের খুব সমস্যা হচ্ছে, এরকম যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাদেরকে বলতে পারো, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সহযোগিতা করার জন্য। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।